গ্রামের নাম চক্রডিহি। মানচিত্রে থাকলেও রাত নামলেই গ্রামটা যেন এক অদ্ভুত পর্যায়ে চলে যায়। গ্রামের শেষ মাথায় একটা বাঁশবন, দিনে সাধারণ নিরীহ, কিন্তু রাত নামলেই ওখান থেকে কান্না আসে। কোনো চেঁচামেচি নয়, কোনো আর্ত চিৎকারও নয়, শুধু একটা মেয়েলি কান্না, ভেজা, ভারী, যেন কাঁদতে কাঁদতে শ্বাস আটকে আসছে। গ্রামের কেউ বাঁশবনের ভেতর ঢোকে না, কারণ যারা ঢুকেছিল তারা স্বাভাবিক অবস্থায় ফেরেনি। আমি তখন কলেজে ছুটি কাটাতে বাড়ি এসেছি। নাম অরুণাভ। ভূতে আমি বিশ্বাস করি না, কিন্তু মানুষের চোখে যে ভয় দেখি সেটাকে অস্বীকার করাও কঠিন। প্রথম রাতে আমি নিজেই শুনি, রাত 1:17। হালকা বাতাসে বাঁশপাতা নড়ছে, তার ফাঁক দিয়ে ভেসে এলো উ মাগো। আমি উঠে বসি, শুনতে পাই কান্না, স্পষ্ট কান্না। মোবাইলের ঘড়ি দেখলাম, কোনো ভুল নেই, আমাদের বাড়ির জানালা ঠিক বাঁশবনের দিকেই। আমি জানালা খুললাম, আর তখনই কান্নাটা থেমে গেল। পুরো বাঁশবন নিঃশব্দ, কিন্তু আমার বুকের ভেতর যেন কেউ ভয়ের ঢেউ খেলে গেল। কারণ জানালার নিচে কাদামাটির ওপর আমি দেখলাম খালি পায়ের ছাপ, ছোট, যেন একজন নারীর। পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, রাতে বাঁশবন থেকে কিসের আওয়াজ আসে গো? দোকানের সবাই চুপ। তারপর বুড়ো মাধব কাকা ফিসফিস করে বললেন, ওটা কান্না না রে বাবা, ওটা ডাক। আমি হেসে বললাম, ডাক মানে? কার ডাক? মাধব কাকার চোখ কাঁপল। উনি বললেন, যাদের মন দুর্বল, যাদের ভেতরে লোভ, কৌতূহল, তাদের নাম ধরে ডাকে। আমি ঠাট্টা করে হেসে বললাম, আচ্ছা আমার নাম ধরেও ডাকবে নাকি? কেউ হাসল না। একটা ছেলে শুধু বলল, গত বছর রঞ্জিত দাকে ডেকেছিল। আমি চমকে উঠলাম, রঞ্জিত দা? আমার স্কুলের বড়দা? সে তো পাগল হয়ে গেছে, কেউ বলল। রঞ্জিতদার বাড়ি গেলাম বিকেলে। ঘরের কোণে বসেছিল সে, চুল এলোমেলো, চোখ দুটো ফাঁকা। আমি ডাকলাম, দাদা। সে ধীরে মাথা তুলল। তাকে আমি সব জিজ্ঞাসা করলাম, আর তারপর যা বলল আজও ঘুম ভাঙায়। ও দাঁড়িয়ে থাকে বাঁশের ভেতর, পা নেই, কিন্তু হাঁটতে পারে। আমি জিজ্ঞেস করলাম, কে? সে ফিসফিস করে বলল, মেয়েটা। তারপর আচমকা আমার হাত চেপে ধরল, নখ ঢুকে গেল চামড়ায়। ওকে দেখিস না, ওদিকে যাস না, দেখলেই তোর ভেতর ঢুকে পড়বে। আমি হাত ছাড়িয়ে বেরিয়ে এলাম, কিন্তু পেছন থেকে শেষ কথা শুনলাম, রাতে জানালা খুলিস না। তৃতীয় রাতে আমি ঠিক করলাম রেকর্ড করব। সেই মতো মোবাইল অন করলাম, ভয়েস রেকর্ডারও চালু করলাম। তখন রাত 1:10। বাঁশবনের দিক থেকে আওয়াজ এলো, অরুণাভ। আমি জমে গেলাম। আমার নাম কে নিল? কান্না এবার কাছে আসছে, পাতা ভাঙার শব্দ, কেউ হাঁটছে, কিন্তু পায়ের আওয়াজ ঠিক মানুষের মতো নয়। আমি জানালা বন্ধ করতে গেলাম, ঠিক তখনই জানালার কাছে আঙুলের টোকা, টক টক টক। নারীর কণ্ঠ, অরুণাভ, দরজা খুলবি না? আমার শ্বাস বন্ধ, কারণ সেই কণ্ঠ আমার মায়ের কণ্ঠের মতো। আমি পিছিয়ে গেলাম, আর তখনই দেখলাম জানালার কাছে ধীরে ধীরে ভেসে উঠছে একটা নারীর মুখ। চোখ নেই, শুধু গর্ত। মুখ তুলে বলল, বাঁশবনে আয়, তোর জন্য অপেক্ষা করছি। ভয়েস রেকর্ডার তখনও চলছে। হঠাৎ স্ক্রিনে লেখা উঠল, রেকর্ডিং করাপ্টেড। আর ঘরের আলো নিভে গেল। ঘরের আলো নিভে যাওয়ার পর কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। চোখ খুলতেই দেখি ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকছে। পাখির ডাক, সব স্বাভাবিক, কিন্তু বুকের ভেতর একটা অস্বাভাবিক ব্যথা। আমি প্রথমেই মোবাইলটা তুললাম। ভয়েস রেকর্ডার ফাইলটা আছে, কিন্তু নাম বদলে গেছে। আগে ছিল নাইট ক্রাই 01, এখন লেখা ডোন্ট কাম। আমি কাঁপতে কাঁপতে প্লে চাপলাম। প্রথম 20 সেকেন্ড নীরবতা, তারপর আমার নিজের গলা, রাত 1:10,
বাঁশবনের দিক থেকে শব্দ আসছে। হঠাৎ মাঝখানে একটা কণ্ঠ ঢুকে পড়ল, নারীর, কিন্তু সেটা কান্না নয়, হাসি, খুব আস্তে। শুনছিস তো? আমি মোবাইল ছুঁড়ে ফেললাম, কারণ ওই কণ্ঠটা আমার নয়, আমার মায়ের নয়, ওটা ছিল আমারই গলার মতো। সকালে আমি সোজা গেলাম পুরনো স্কুল মাস্টার অনিল বাবুর কাছে। গ্রামে একটাই মানুষ যে অতীত জানে আর এখনও বেঁচে আছে। সব শুনে অনিলবাবু বললেন, তুই বাঁশবনের ডাক শুনেছিস তাই না? আমি মাথা নাড়লাম। অনিলবাবু ধীরে ধীরে বললেন, আজ থেকে প্রায় ২২ বছর আগে এক মেয়ে নিখোঁজ হয়েছিল, নাম অরুণা। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সে থাকত বাঁশবনের ধারে, খুব গরিব পরিবার। রাতে সে প্রতিদিনই কাঁদত। আমি জিজ্ঞেস করলাম, কেন কাঁদত? অনিলবাবু চোখ নামালেন, কারণ গ্রামের কয়েকজন তাকে কাঁদিয়েছিল। অরুণা ছিল খুব সুন্দর দেখতে, আর সুন্দর হলেই গ্রামে সমস্যা। এক রাতে বাঁশবনের ভেতর তার চিৎকার শোনা গিয়েছিল, কিন্তু কেউ যায়নি। পরদিন শুধু পাওয়া গিয়েছিল একজোড়া নুপুর আর রক্তমাখা শাড়ির টুকরো। গ্রামের লোক বলেছিল সে পালিয়ে গেছে, কিন্তু সত্যটা কেউ খোঁজেনি। অনিলবাবু ফিসফিস করে বললেন, ও মারা যায়নি অরুণাভ, ওকে বাঁশবন নিজের করে নিয়েছে। আমি প্রশ্ন করলাম, বাঁশবন নিয়েছে মানে? তিনি আমার দিকে তাকালেন। কিছু জায়গা শুধু গাছ নয়, সেগুলোতে কিছু স্মৃতিও থেকে যায়, কান্না জমায়, তারপর কাউকে ডাকে। আমি আবার গেলাম রঞ্জিতদার কাছে। এবার সে আমাকে দেখে চিৎকার করল, ও আসছে, তুই ওর, চলে যা এখান থেকে, চলে যা। আমি বললাম, অরুণা কে? নামটা শুনেই সে থেমে গেল। ধীরে ধীরে বলল, আমি তাকে দেখেছিলাম। আমার শিরদাঁড়া বরফ হয়ে গেল। সে বলতে লাগল, সেই রাতে বাঁশবনের ভেতর ও দাঁড়িয়েছিল, গায়ে শাড়ি, পা মাটিতে ছোঁয় না। আমি জিজ্ঞেস করলাম, তুই কি করছিলিস সেখানে? রঞ্জিতদা কাঁদতে শুরু করল। আমি চুপ করেছিলাম। অরুণা বলেছিল, আমরাই ওকে এরকম বানিয়েছি, তাই সে এখন ডাকছে। আমি ঘরে চলে এলাম। সেদিন রাতেই আবার কান্না শুরু হলো, কিন্তু এবার জানালার বাইরে নয়, ঘরের ভেতর, খাটের নিচে। আমি স্পষ্ট শুনলাম, অরুণাভ, তুই তো শুনছিস? আমি চাদর সরিয়ে নিচে তাকালাম। খাটের তলায় কোনো শরীর নেই, শুধু ভেজা মাটির ছাপ আর বাঁশ পাতা। আমার কানে আবার সেই কথা, সবাই এসেছে, এবার তুই আয়। মোবাইল বেজে উঠল, আননোন নাম্বার, মেসেজ, বাঁশবনে আসলে সব বুঝবি, আয়। আমি জানালা দিয়ে তাকালাম। বাঁশবনের ধারে একটা অবয়ব দাঁড়িয়ে, গায়ে লাল শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে মাথা তুলল। চোখ আছে, কিন্তু চোখ দুটো আমার মতো। ও বলল, তুই তো আমারই অংশ। আর বাঁশবনের ভেতর থেকে একসাথে অনেক গলা কান্না শুরু হলো। আমি জানতাম এই ডাক উপেক্ষা করলেও ও আমাকে ছাড়বে না। গ্রামে যতজন বাঁশবনের কান্না শুনেছে তাদের শেষ হলো, কেউ পাগল, কেউ নিঃশব্দ, আর কেউ নেই। রাত ঠিক 1টা। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও বাঁশবনের দিকে যাওয়ার কাঁচা রাস্তা ধরে হাঁটছি। চারপাশ অস্বাভাবিক শান্ত, ঝিঝি পোকার আওয়াজ পর্যন্ত নেই। মোবাইল টর্চ জ্বালাতেই আলো কাঁপতে শুরু করল। ঠিক তখনই শুনলাম, একটা নয়, দুটো নয়, অনেক গলার কান্না, মেয়েদের, বাচ্চাদের, কিছু আবার পুরুষের। সবাই একসাথে কাঁদছে, চিৎকার করছে। বাঁশবনের ভেতরে ঢুকতেই একটা গন্ধ পেলাম, ভেজা মাটি, পুরনো রক্ত আর পচা শাড়ির মতো গন্ধ। টর্চের আলো পড়তেই আমি দেখলাম গাছের গায়ে হাতের ছাপ, নখ বসানো, কিছু বাঁশে নাম খোদাই করা, অরুণা, মাধুরী, কমলা, রঞ্জিত। আমি জমে গেলাম। রঞ্জিতদা এখনো বেঁচে, তাহলে এই তার নাম কেন? ঠিক তখনই পেছন থেকে শব্দ, তুই এসেছিস। আমি ঘুরলাম। সে আমার সামনে দাঁড়িয়ে, এবার আর ভাসছে না, পা মাটিতে, কিন্তু পা দুটো ভেতরের দিকে বাঁকানো, ভাঙা। চোখ দুটো স্বাভাবিক, অথচ গভীর। ও বলল, আমি একা নই। চারপাশে একটার পর একটা অবয়ব ফুটে উঠল, নারী, কিশোরী, কিছু খুব ছোট, সবাই একইভাবে দাঁড়িয়ে। ওরা সবাই বলল একসাথে, আমরা সবাই শান্তি চাই।
অরুণা ধীরে ধীরে কথা বলল। সেই রাতে আমি কত কেঁদেছিলাম, কেউ আসেনি। গ্রাম জানতো, কিন্তু সবাই চুপচাপ ছিল। যারা দেখেছিল তারাও চুপ ছিল। আমার মাথায় রঞ্জিতদার কথা বাজল, আমরাই ওকে বানিয়েছি। অরুণা আমার দিকে তাকিয়ে বলল, তুই আলাদা নোস, তুইও শুনেছিস? আমি কাপা গলায় বললাম, আমি কি করব? ও আমার বুকের দিকে আঙুল তুলল। প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আমি বুঝে গেছি, এই বাঁশবন শুধু বাঁশবন নয়, সাক্ষীও বানায়। যে শোনে সে বহন করে। অরুণা বলল, তুই বাঁচতে পারিস, কিন্তু এক শর্তে। আমি বললাম, কি শর্ত? আর যখন ডাকবো আসবি, তোকে শুনতেই হবে। সব অবয়ব আমার দিকে এগিয়ে এলো। চারদিক অন্ধকার, কান্না এখন আমার মাথার ভেতরে। আমি চোখ বন্ধ করে বললাম, আমি রাজি। তারপর জানি না কি হলো। ভোরে আমি বাঁশবনের বাইরে পড়েছিলাম। গ্রামের লোক আমাকে দেখতে পেয়েছিল। আমার গায়ে কাদা মাটি, গায়ে বাঁশ পাতা। কিন্তু আমি পাগল হইনি, আমি সব মনে রেখেছি। হঠাৎ কেউ পাশ থেকে বলল, রঞ্জিত দা সেই রাতেই মারা গেল, ঘুমের মধ্যে। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। আজও চক্রডিহিতে রাতে কান্না শোনা যায়, কিন্তু কেউ আর বাঁশবনের নাম করে না। আর আমি জানি, যেদিন আমি তাদের কথা অমান্য করব, সেদিন বাঁশবন আবার নতুন কাউকে ডাকবে। এই গল্প শুনে যদি কোনো রাতে আপনি কান্না শুনতে পান, জানবেন ওটা শুধু গল্প নয়, ওটা ডাক। কিন্তু কেউ বিপদের মধ্যে থাকলে